সালামালাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই সপ্তাহের ভালোবাসি কমিউনিটিতে। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইউকেতে বাংলাদেশের সবচাইতে পুরনো একটি সংগঠন। 60-এর দশকে প্রতিষ্ঠিত এই সংগঠন প্রায় ইউকেতে যে বাংলাদেশি কমিউনিটির মালিকানাধীন যে রেস্টুরেন্ট থেকে ব্যবসা আছে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে আসছে আমাদের যে পুরনো সংগঠন বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকে বিসিএ। সেই সংগঠন নিয়ে আজকে আমরা আলোচনা করব ভালোবাসি কমিউনিটিতে। এই সংগঠনের বিশাল সংগঠন, বিশাল কার্যক্রম, এবং কার্যক্রম নিয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন এই সংগঠনের প্রেসিডেন্ট জনাব অলি খান এমবি। অলি ভাই, আপনাকে স্বাগত। জি, আসসালামু আলাইকুম মেহেদি ভাই, আমাদেরকে আপনার ভালোবাসি কমিউনিটিতে আমন্ত্রণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক দূর থেকে কষ্ট করে যোগ দিয়েছেন। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন এই সংগঠনের বাংলাদেশ ক্যাটারিং অ্যাসোসিয়েশন ইউকের ডেপুটি সেক্রেটারি জনাব নাসির উদ্দিন। নাসির ভাই, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ মেহেদি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দুজনের প্রতি কৃতজ্ঞতা আজ আপনারা কষ্ট করে যোগ দিয়েছেন। আমরা যেটা আমি বলছিলাম যে এই সংগঠনের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা মূলত সংগঠনের কার্যক্রমগুলো অনেক সময় আমরা নিউজের মধ্যে আসলে ছোট করে মানে 2-3 মিনিটের ক্লিপ এক একটি ইভেন্টকে কেন্দ্র করে করে থাকি, কিন্তু এই সংগঠনে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সংগঠনের পুরোটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, আলোচনা করার সুযোগ থাকে। আপনাদের যে অ্যাক্টিভিটিস গুলো কি কি আছে, এবং বিসিএ তো বিশাল একটি সংগঠন। হ্যাঁ, 1960 সালের সংগঠন, প্রায় 100,000 এমপ্লয়ি এটা হাতে সংযুক্ত আছেন। 4.2 বিলিয়ন পাউন্ডের ইন্ডাস্ট্রি প্রতিনিধিত্ব করছে এই সংগঠনটি। এই সংগঠনটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমি শুরু করতে চাই আপনার মাধ্যমে। আমি প্রথমে জানতে চাই যে কেমন যাচ্ছে আপনার নেতৃত্বের সংগঠন? আলহামদুলিল্লাহ মেহেদি ভাই, অনেক ত্যাগ স্বীকার করে অনেক কিছু কষ্ট করার পরে আমরা আজকে এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন এই পজিশনে আছি, এবং আই ফিল রিয়েলি অনার্ড যে আমি একজন সিম্পল সাধারণ একজন মানুষ এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের একজন প্রেসিডেন্টের দায়িত্ব হিসেবে পালন করতেছি, এবং যে ভালোবাসা কমিউনিটি থেকে পাচ্ছি, ইন্ডাস্ট্রি থেকে পাচ্ছি, সেটাকে নিয়ে আমি নিজেই অনেক খুব কৃতজ্ঞ, সবার কাছে খুবই কৃতজ্ঞ। যেটা হচ্ছে ইন্ডাস্ট্রি, আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে ইন্ডাস্ট্রির অনেক সমস্যা আছে। আমরা কিন্তু লবি করে যাচ্ছি গভর্নমেন্টের সাথে, আমরা আপনার বিভিন্ন ইস্যুতে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের সবকিছু নিয়ে ইন্ডাস্ট্রি যে ধরনের সমস্যা থাকে সবকিছু নিয়ে আমরা গভর্নমেন্টের সাথে সবসময় লবি থাকি, একটা না একটাতে আমরা আসি। যেমন কারেন্টলি মনে করেন আমরা বিএটি ইস্যু নিয়ে গভর্নমেন্টের সাথে কাজ করতেছি। তারপরে আপনারা জানেন যে রিসেন্টলি গত জুলাই মাসে আমাদের যে বাংলাদেশ থেকে যে স্কিল মাইগ্রেন্টরা যারা আসতো এটা টোটালি বন্ধ হয়ে গেছে, তো সেটা নিয়ে আমরা কাজ করতেছি। তো আলহামদুলিল্লাহ এইসব সবকিছু নিয়েই মোটামুটি বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনে আমরা বিজি আছি। এবং একটা জিনিস যেটা হচ্ছে আমাদের কিন্তু এই বছর 65 বছর হয়ে গেছে। 65 বছর হয়ে গেল এই সংগঠনের। এটা তো মানে আরেকটা বিশাল ইয়ে। আমি আপনার কাছে আসবো। আমি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে জনাব অলি খান এমবি সাধারণ কোনো মানুষ না। আসলে উনি, আমরা দর্শকরা নিশ্চয়ই জানেন যে উনি ওয়ার্ল্ড গিনেস বুক রেকর্ড হোল্ডার লার্জ অনিয়ন বাজির জন্য। এবং উনি শুধু যে একটি সংগঠনের নেতৃত্ব দিতেন সেটাও না, উনি মানে একজন সেলিব্রিটি শেফের চাইতে আরো বড় বিষয় হলো উনি এই ইন্ডাস্ট্রি নিয়ে নানান সময় নানাভাবে মেইনস্ট্রিম মিডিয়ার সঙ্গে সংযুক্ত থাকেন। মেইনস্ট্রিম মিডিয়া এটা তুলে ধরেন বিভিন্নভাবে। উনি বিবিসিতে কথা বলেছেন, স্কাইয়ে কথা বলেছেন, উনাকে নিয়ে মূলধারা মিডিয়াগুলো কথা বলেছে। উনি হলেন আমাদের জনাব অলি খান। সেই জন্য অলি ভাই আসলে সাধারণ না, উনি মানে অত্যন্ত কর্মঠ একজন মানুষ। আমরা আবার আসবো আপনার কাছে। নাসির ভাই, নাসিরউদ্দিন, আপনি কমিউনিটি আরেক পরিচিত মানুষ, আরো ফাইটার, কমিউনিটির বিভিন্ন ইস্যু নিয়ে সবসময় ফাইট করেন, এই বিসি এর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে ফাইট করেন। আপনার কাছে জানতে চাই আপনাদের কেমন যাচ্ছে? থ্যাংক ইউ মেহেদি ভাই। প্রথমেই আমি আপনার দর্শকদেরকে আমি আমার বিসিআর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, মুবারকবাদ জানাইতে চাই। আর আপনি আমাদেরকে ডেকেছেন, এই জন্য আপনাকে, আপনার প্রতি, আপনার চ্যানেলের প্রতি আমরা কৃতজ্ঞ। আর এই প্রোগ্রামটাই অত্যন্ত সুন্দর, নাম ভালোবাসি। আর আমরা বাঙালিরা, বাংলাদেশিরা সবসময় আমরা কমিউনিটিকে নিজে ভালোবাসি, তার বহিঃপ্রকাশ আপনার এই প্রোগ্রামের মাধ্যমে। এই জন্য আমরা একটা নামও করেছি যে ভালোবাসি, এই জন্য যে কমিউনিটির জন্য যারা কাজ করেন তারা কমিউনিটিকে ভালোবাসি কাজ করেন। আপনি মেহেদি ভাই, আসলে আপনাকে যখন প্রথম এই মিডিয়া জগতে প্রথমেই মানে এই যে মেহেদি ভাই, আপনার মানে আপনার অনেক কার্যক্রম, অনেক আমাদের কমিউনিটিতে উজ্জ্বল নক্ষত্রের মতো থাকবে। এই জন্য আপনার যে নিখুঁত, আপনার যে ডেডিকেশন এই জার্নালিজমের উপরে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আরো 2-4 জন আছেন, আমি নাম আপনার সহযোদ্ধারা, এরা আমাদেরকে এই কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তো আমি বলতে গেলে, যেটা আপনি কোয়েশ্চেন করেছেন, সুন্দর কোয়েশ্চেন। আমরা আসলে
আমাদের জীবন যুদ্ধে আমরা এখানে প্রবাসে থাকি, আমরা তো মানে 10-12 ঘন্টা কাজে থাকি, এরপরেও আমরা আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে, আমাদের কমিউনিটি নিয়ে, আমাদের ইয়ে নিয়ে আমরা কাজ করি। প্রথমে বলবো আমরা বিসিএ এমন একটি প্ল্যাটফর্ম, পুরা আমি যেটা বলি আর কি, এটা আমার নেতা আছেন, আমার লিডার আছেন, আমার প্রেসিডেন্ট আছেন বলবেন, আমি বলি যে বহির্বিশ্বে, দুনিয়ার মধ্যে, বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় সংগঠন হচ্ছে বিসিএ। আমরা আগামী 9 তারিখে আমরা আমাদের প্রেসিডেন্টের, আমরা আমাদের নতুন কমিটির নেতৃত্বে আমরা 18 নম্বর অ্যাওয়ার্ড করতে যাচ্ছি, ডিনার করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনার পার্ক প্লাজা। আর এটা মানে 65 বছর আমরা পূর্তি করতে যাচ্ছি, যেটা চারটিখানি কথা নয়। আমাদের পূর্বপুরুষরা এই প্ল্যাটফর্ম আমাদেরকে রেখে গেছেন, দিয়ে গেছেন, এই জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা বিসিআর কর্মী, বিসিআর সদস্য, বিসিআর মানুষ। ধন্যবাদ নাসির ভাই। যেটা নাসির উনি যেটা বলছিলেন, নাসির ভাই যেটা বলছিলেন যে আপনাদের যে অ্যাওয়ার্ড হচ্ছে এবং 65 বছর পূর্তি হচ্ছে এবার, যেটা আপনি বললেন যে আপনাদের নেতৃত্বে যে অ্যাওয়ার্ড হচ্ছে আপনার নেতৃত্বে হবে, মানে এই 65 বছর পূর্তি উপলক্ষে আলাদা কোনো বিশেষ কিছু আছে নাকি অ্যাওয়ার্ডের? হ্যাঁ, এগুলো অনেক সারপ্রাইজ আছে, আপনারা অবশ্যই 9th of November দেখবেন এগুলা। কিন্তু আমরা চাচ্ছি আমাদের, যেহেতু আমরা মাল্টি কালচারালিজম নিয়ে কাজ করতেছি এবং আমরা মন্ত্রী মিনিস্টার থেকে নিয়ে আমরা ইউকের বাইরে অনেক গেস্টদেরকে আমরা আমন্ত্রণ করেছি, যেহেতু এইবার 65th ইয়ার আমরা সেলিব্রেশন করব। তো সব মিলিয়ে আর কি একটা মোটামুটি একটা সারপ্রাইজ আছে। তো এটা আগে যদি বলে যে তার ক্লু দেয়া যায় না, কোনো ক্লু দেয়া যায় না? না, অনেক ওই মানে ইনশাল্লাহ অ্যাওয়ার্ডের মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারবেন। যেহেতু আমরা 18তম অ্যাওয়ার্ড করতেছি, প্লাস আমাদের 65th ইয়ার, যে আমার একটা টিম, টোটাল এন্টায়ার টিমকে নিয়ে আমরা এবার 65 বছর আমরা সেলিব্রেশন করতেছি। আই থিঙ্ক আই বিন রিয়েলি লাকি যে আমাদের দেখেন আপনি এই বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন কিন্তু অনেক, এখানে অনেক লিডাররা আসছেন আমাদের প্রিডিসেসর থেকে নিয়ে সবাই। দে ওয়ার্ক রিয়েলি হার্ড, তাদের নিজের শ্রম, নিজের ফাইন্যান্স সবকিছু আপনার বিলিয়ে দিয়ে এই সংগঠনকে খাড়া করে আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পেরেছেন। এবং আমরা আগামী আরো 65 বছর কিভাবে যাব, সেই লেগেসি যদি আমরা রেখে যাই না, তাইলে আমরা এই ইন্ডাস্ট্রির জন্য আমরা কিছু করতে পারলাম না বলে মনে করি। তো যার কারণে আমরা যেই আসি না কেন, আমরা সবাই কিন্তু ভেরি ডেডিকেটেড, ভেরি হার্ড ওয়ার্কিং। আপনি যে আমার প্রিভিয়াস 5-7 জন লিডার দেখেন আপনি, they was very highly connected with the community as well as the mainstream. So এই যে আপনি বললেন যে মানে লিগ্যাসির বিষয়, তারপরে হলো যে পুরনো সংগঠন, আমাদের কমিউনিটির অনেকে নেই এখন দুনিয়াতে যারা এটা প্রতিষ্ঠিত করে গেছেন। অনেকে আছেন হয়তো এই মানে বৃদ্ধ বয়সে আছেন, ওনারা আপনাদের কাজ সবকিছু দেখছেন। জি, বিসিএ পুরনো সংগঠন রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে আপনাদের বিভিন্ন সময় ক্যাম্পেইন করেন, আপনারা বড় বড় ক্যাম্পেইন করেন, ক্যাম্পেইন হয়েছিল। এর বাইরে আপনাদের মানে এগুলা তো হলো যদি কোনো ইস্যু রেইজ হয় তখন আপনারা ক্যাম্পেইন করবেন। এর বাইরে আপনাদের স্থায়ী কোনো প্রজেক্ট আছে কিনা যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইনভলভ হতে চায় বা যারা ব্যবসা ইনভলভ শুরু করতে চায় অথবা যারা কাজ করতে চায় তাদের ইয়ের জন্য? ডেফিনেটলি আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। মনে করেন যে আমাদের শেফ অফ দ্য ইয়ার কম্পিটিশন যেটা হয়, তারপরে রেস্টুরেন্ট জাজিং প্রসেস যেগুলো হয়, এগুলো কিন্তু আগে ছিল না। এই গত 10-12 বছর ধরে আমরা এগুলো করতেছি। এই যে শেফ অফ দ্য ইয়ার কম্পিটিশনটা জাস্ট 2-3 দিন আগে গেল, এই কম্পিটিশন কিন্তু আপনারা যদি নজর করেন দেখেন, এখানে কিন্তু অনেক ইয়াংস্টার, অনেক ইয়াং শেফ বিটুইন 22 to 30 ইয়ার্স, এই ধরনের প্রায় 10 থেকে 12 জন শেফ ছিল। এখানে ওমেনদেরকে আমরা এনকারেজ করেছি। আমরা চাচ্ছি যে মোর ওমেন এম্পাওয়ারমেন্ট করার জন্য, যারা ওমেনরা আসে, ঘর থেকে বাইরে আসে, তাদেরকে দেখে তারাও যেন আমাদের এই বিজনেসটাকে টেক ওভার করতে পারে। কারণ আমরা জানি আমাদের যে হোমমেড কুকিং ইজ অ্যামেজিং কুকিং, এবং আজকালকার যে ট্রেন্ড আপনারা দেখতেছেন যে ফুড ইন্ডাস্ট্রিতে কি ট্রেন্ড চলে আসছে, দুনিয়ায় যত ধরনের ফুড আছে সবকিছু মার্কেটে চলে আসছে। তাই আমাদের মা বোনেরা কেন তারা ঘরে বসে থাকবে, তারা বাইরে চলে আসবে। এই যে ইয়াং শেফরা যাদেরকে আমরা এখন বিল্ড করতেছি, দে উইল বি দ্য ফিউচার অফ দ্য কার ইন্ডাস্ট্রি। তো যার কারণে আমরা কম্পিটিশনে অনেক ইয়াং শেফদের এনকারেজ করেছি, তাদেরকে ইনভলভ করেছি এবং গিভেন দেম মানে একদম ইজি ফর্মুলা যে তোমরা ভালো মনে করো সেটা তোমরা কুক করো, জাস্ট টু প্রেজেন্ট ফ্রন্ট অফ দ্য জাজেস। এন্ড আই ওয়াজ সো অ্যামেজড, তাদের যে প্রেজেন্টেশন, তাদের যে ফুডের স্ট্রাকচার, দি অ্যারোমা, সবকিছু মিলিয়ে, দ্য হাইজিন স্ট্যান্ডার্ড সবকিছু মিলিয়ে এত পারফেক্ট, মানে দে আর দ্য ফিউচার অফ আওয়ার ইন্ডাস্ট্রি। সো এগুলোই হচ্ছে আমাদের কাজ। নাসির ভাই, আপনি কিছু অ্যাড করতে চান? না, আসলে যে জিনিসটা বলতে চাই আমি, ওই যে আমার প্রেসিডেন্ট সাহেব বললেন, এই যে শেফরা এসেছিলেন সেই স্কটল্যান্ড থেকে, আমার প্রত্যন্ত অঞ্চল থেকে, ওই রাউন্ড দ্য কর্নার শেফরা, আমরা কিন্তু যাচাই বাছাই করে 5 স্টার ছাড়া কোনো শেফ আমরা এখানে আনি না। এবং আমরা এই যে জাজরা ছিলেন, এই জাজরা মানে মনে করেন এই একদম টপ লেভেলের জাজ, ওনারা 5 স্টারের ইন্ডিয়ান, এবং অশোক কুমার ছিলেন এবং বিভিন্ন বড় বড় শেফরা ছিলেন। ওনারা সরাসরি আমি বলবো যে একদম মানে নিখুঁতভাবে
নির্ভেজাল ভাবে, সুন্দরভাবে, স্মুথ ভাবে ওনারা খেয়ে দিয়ে নাম্বারিং করে আমরা অ্যাওয়ার্ড করি, যেটা মানে আমরাই মনে হয় প্রথম, আমরাই মনে হয়। মানে এটা তো যেটা বললেন যে অ্যাওয়ার্ডের সময় যেটা হয় প্রতি বছর, আমার প্রশ্ন ছিল যে মানে আপনাদের অন্য কোনো প্রজেক্ট আছে কিনা যাতে? হ্যাঁ আছে, আপনাকে বলবো আমি যেটা জাস্ট ওই শেফের এটা একটু অ্যাড করি। আপনারা দেখছেন এখানে তো আরো ইন্ডাস্ট্রির অনেক সংগঠন আছে বা অনেকেই এই শেফ কম্পিটিশন করেন, কিন্তু বিসিএর মতো বড় কেউ করতে পারে না। আমাদের মিনিমাম 50 থেকে 60 জন শেফই থাকে প্রত্যেকটা কম্পিটিশনে। তো যাই হোক, আমাদের যেটা আপনি বলতেছেন প্রজেক্ট, যে আমাদের মেইন টার্গেট হচ্ছে, আমরা তো ওই যে এটা কারিকুলার করার জন্য চিন্তা করেছিলাম অনেক দিন ধরে, কিন্তু এটা আমাদের গভর্নমেন্টের ফান্ডিং এর জন্য আমরা চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা দেখেছেন আমাদেরই এক বন্ধু, যে আমাদের এনাম আলী এমবি, উনি মারা গেছেন নাই, উনি একটা প্রজেক্ট কিন্তু করেছিলেন এই যে শেফদেরকে কোচিং করার জন্য, তাদেরকে ট্রেনিং করার জন্য একটা কলেজও করেছিলেন, কিন্তু আনফরচুনেটলি সেটা সাকসেসফুল হয় নাই। সেখানে প্রায় গভর্নমেন্ট 5 থেকে 6 মিলিয়ন পাউন্ড আপনার স্পেন্ড করেছিল। কিন্তু প্রবলেম কি হয়েছে জানেন, ওই শেফরা কিন্তু ওই টাইমে এসে যে কুকিং করবে, লার্ন করবে, ওদের মানে এই মেন্টালিটিটা ছিল না বা নাই। সেই জন্য আমরা এই সেক্টরে একটু লাকিং হচ্ছে। বাট আমাদের আপনি যে আমাদের প্রজেক্টের কথা বলতেছেন, যে আমাদের প্রজেক্ট হচ্ছে এই ধরনের, যে আমরা শেফদেরকে, মনে করেন ইয়েস্টারডে আমরা একটা প্রোগ্রামে ছিলাম, সেখানে আমরা দেখেছি অনেক ইয়াং ওয়েমেনরা এসে আপনার পার্টিসিপেট করতেছে। সো তাদেরকে আমি বললাম যে দেখুন, ইফ ইউ নিড টু ওপেন এ বিজনেস এবং আপনার যদি সাপোর্ট লাগে, কাম টু বিসিএ, কাম টু আস, উইল হেল্প ইউ। কারণ আমরা চাচ্ছি তাদেরকে এনকারেজ করার জন্য, তারা এই ইন্ডাস্ট্রিতে আসার জন্য। কি ধরনের হেল্প আপনারা দেন? আমরা হেল্প মনে করি যে একজন একটা স্টার্ট আপ বিজনেস করবে, মানে স্টার্ট আপের তার কোনো মানে অভিজ্ঞতাই নেই, সে জানে না কি করবে না করবে, তো তাদেরকে আমরা টোটাল মানে কিভাবে কি করবে, টপ টু বটম একদম মনে করেন আপনার যে তাকে স্টার্টিং পয়েন্ট থেকে এবং ফিনিশিং পর্যন্ত আমরা তাদেরকে হেল্প করবো। মনে করেন আমরা কিভাবে বিজনেস সেট আপ করবে, কিভাবে লিমিটেড কোম্পানি সেট আপ করবে, কিভাবে কিচেন সেট আপ করবে, সবকিছু মিলিয়ে আর কি আমরা তাদেরকে হেল্প করবো। যেমন করে আমরা কয়েক বছর আগে, প্রায় 5-7 বছর আগে, আরেকটা টিভি চ্যানেলে একটা কুকিং শো করেছিল। কুকিং শোর যে একজন উইমেন উইনার হয়েছিল, উনি রেস্টুরেন্ট করবে, উনার কিন্তু এক্সপিরিয়েন্স নাই। তো উনাকে আমরা বলেছি যে ফার্স্ট ইনিশিয়ালি ইউ জাস্ট স্টার্ট ডুইং সাম কোর্সেস। এই কোর্সেসগুলো হওয়ার পরে, তারপরে ফুড হাইজিন কোর্স, এগুলো তো কম্পালসারি, এগুলো হওয়ার পরে তারপরে ছোট করে স্টার্ট আপ বিজনেস করার জন্য ইল ফুডে আমরা একটা লোকেশন ওনাকে দিয়েছিলাম। তো এই ধরনের আমরা অনেককে হেল্প করে থাকি। আচ্ছা আচ্ছা, আমি ক্রিয়েট করতে চাই এর সাথে আমরা মনে করেন ওই যে যারা নতুন নিউ কামার যারা, ওনাদেরকে আমরা আমাদের যে ট্রেনিং ডিপার্টমেন্ট আছে, ওনারা রীতিমতো আমরা যেমন ফুড অ্যান্ড হাইজেনিক, আমাদের ওপেনিং নিউ কামার, এদেরকে আমরা ট্রেনিংও দিয়ে থাকি। ট্রেনিং বলতে আমাদের সুন্দরভাবে, স্বচ্ছভাবে, মানে অ্যাডভাইস কিভাবে করলে কি হবে, কিভাবে, এটাও আমরা আমাদের একজন সেক্রেটারিয়েট একজন লোক আছেন, খুব অভিজ্ঞ এবং খুব ডেডিকেটেড, খুব এনার্জেটিক মানুষ, উনি ইয়ে দিয়ে থাকেন। এবং এরপরে ওনার পরে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারির কাছে পাঠাই অ্যাডভাইজের জন্য, সহযোগিতার জন্য, এবং লোকেশনের জন্য, মেনুর জন্য, স্পাইসের জন্য, বিভিন্ন ইয়েভাবে আছে। এবার আমরা উইলিংলি, উইদাউট এনি ইয়েতে আমরা অ্যাডভাইস দিয়ে থাকি, মানে এখন সহযোগিতা করে থাকি। তো একটা আপনাকে এক্সাম্পল দিই, মনে করেন আমরা ওই দিন আমরা গিয়েছিলাম স্টার্ট ফুড শেয়ার, ওকে, সেখানে শুনছি আপনার ওয়ান অফ দ্য বিজনেস যেটা এখানে হিউজ, এত সাকসেসফুল বিজনেস আর কি, মানে 31 ইয়ার্স ধরে বাপ রান করে যাচ্ছেন, ওকে। তো ওনার ছেলেকে উনি এনকারেজ করেছেন, দুইটা ছেলে, ওরা হাইলি এডুকেটেড, ওয়ান অফ দেম ইজ আর্কিটেক্ট এন্ড অ্যানাদার ওয়ান ইজ আপনার আই থিঙ্ক ডক্টর। সো তাদেরকে নিয়ে এসে আপনি এই বিজনেসকে উনি ইনভলভ করেছে, এবং আমরা ওইখানে গেছি ওদেরকে এনকারেজ করার জন্য, যে লুক, ইউ গাইজ আর ডুইং ফ্যান্টাস্টিক জব, এবং বাবার বিজনেস তোমরা যে টেক ওভার করতেছো, এন্ড দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। স্পেশালি আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, আমরা চাচ্ছি যে আমাদের আগামী প্রজন্ম তারা উঠে আসুক, তারা বাপের বিজনেসকে তারা সাকসেসফুল করে নিয়ে যাক। এরকম অনেক এক্সাম্পল আছে। আমাদের যদি ট্রেজারার দেখেন, আমাদের টিপুর রহমান, শেফ টিপুর রহমান, উনার ছেলেরা কিন্তু এখন বিজনেসে আসছে। আমি এই প্রসঙ্গটাতে আসতে চাইছিলাম যে একটা সময় আমরা শুনতাম যে আমাদের নতুন প্রজন্ম রেস্টুরেন্টমুখী হচ্ছে না। হ্যাঁ, মানে যারা প্যারেন্টসরা, তাদের মধ্যে এক ধরনের একটা হতাশা ছিল। বাট তারপরে আমরা জানি যে অনেকই আছে যারা তাদের বাবার ব্যবসা ধরেছে, লেগাসি ধরে রেখেছে, সুন্দরভাবে ব্যবসা রান করছে এবং ওদের মতো করে। হ্যাঁ, তো এই জায়গাতে এখন আমরা নাই, আর যে এই হতাশার জায়গাতে নাই এখন আমরা। না, এখন না, এই হতাশার জায়গায় আমরা নাই, বা এটা ইমপ্রুভ হচ্ছে। এটা মানে না যে আমরা এই হতাশা একদম কেটে উঠেছে, আমরা এনকারেজ করতেছি। এখন মনে করছি যে টিপুর রহমানের যে ছেলেদের কথা বললাম, দুইটা ছেলে, তারা কিন্তু নিজেরা কিন্তু দুবাই গেছে। দুবাই স্টাইল তারা দেখতেছে যে ওইখানে যে কিভাবে ফাস্ট ফুড, মানে স্ট্রিট ফুড গুলা চলতেছে, ভালো চলতেছে। ইন্ডিয়াতে তারা যাচ্ছে, টার্কিতে তারা যাচ্ছে, এবং তারা যে ইনোভেশনটা নিয়ে আসছে, এবং দে হ্যাভ ব্রট এ নিউ বিল্ডিং টু এখানে আরেকটা বিজনেস তারা করার জন্য।
তো এটাই তো আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা প্লাস পয়েন্ট। ধরেন আমরা যে আমাদের এনামাল এমবি এর কথা বললাম, ওনার ছেলেও তো ওনার ব্যবসা রান করতেছে। জি জি, অবশ্যই হ্যাঁ? অবশ্যই। আমাদের এক কলিগ আছে শেফিল্ডে, জি 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 হেলাল আহমেদ, নিশ্চয়ই চেনেন। জি 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 ওনার ছেলে অনেক আগ থেকেই ওনার ছেলেরা ওনার ব্যবসা টেক ওভার করেছে। জি। এভাবে প্রচুর আছে। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। যে ছেলেরা গিয়ে ব্যবসা টেক ওভার করে, ওরা ওদের মতো করে, যেটা আপনি বললেন যে জি, জি। ওরা ব্যবসা ট্রেন্ড চেঞ্জ করে ফেলতেছে। জি জি ওরা থাকতেছে না শুধু আপনার টিক্কা মশলার মধ্যে, জি 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 ওরা হয়তো আমি একটা জিনিস add করতে চাই, যেন এমবি সাহেব বললেন, ওই যে আমরা গেছিলাম, সে কিন্তু প্রফেশনাল, সে কাজ করার পরে আইসা দেখলাম ওই যে সে ওয়েটারি করতেছে, কিন্তু সে একজন ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার। কাজ করার পরে, কাজ শেষ করে এসে বাপকে হেল্প করতেছে, এবং প্রফেশনাল। সে যখন একটা কাস্টমারের সামনে যাবে, অর্ডার নেবে, সার্ভিস করবে, আমার মতো করবে না, আরো ভালো করবে, অনেক গুণ ভালো করবে। এই দিক দিয়ে আমরা মোটামুটি আমরা এগোচ্ছি, আমরা আমাদের যাত্রা অব্যাহত আছে। এই যে পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনের জায়গা থেকে আপনারা কিছু লক্ষ্য করেছেন, মানে কিছু কি লক্ষ্য করেছেন যে কোন জায়গাটাতে আসলে মানে পরিবর্তনটা হচ্ছে? যে পরিবর্তন হচ্ছে, দেখেন আমাদের যে ট্র্যাডিশনাল যে স্টাইলে আমরা কুক করি বা ট্র্যাডিশনাল ওয়ে যে আমরা যে রেস্টুরেন্ট রান করি, দিস ইজ কমপ্লিটলি চেঞ্জিং। কারণ আমরা তো যুগের সাথে কারেন্ট যে যুগ, কারেন্ট ট্রেন্ডের সাথে আমরা চেঞ্জ হতে হবে। এবং তারা হচ্ছে কি তাদের ফিলোসফি নিয়ে আসতেছে এইখানে, যে আপনার মডার্ন বিজনেস স্টাইলে যারা বিজনেস রান করে সেটা তারা করতেছে। এবং তারা করতেছে কি, তার ওর বাপে যখন বিজনেস করতো, ওরা টার্গেট করেছে, বাবা উই হ্যাভ টু সেট আপ এ টার্গেট টু ডু দ্য বিজনেস আপ টু দ্যাট লেভেল, ঠিক আছে। এবং তারা টার্গেট সেট করছে, উইদিন 3 মান্থ আমার এই টার্গেটে পৌঁছতে হবে, এন্ড দে ডিড ইট। কারণ যেহেতু তারা এখানে বিজনেস স্টাডি করেছে, সবকিছু করে তারা এই টোটাল ইয়েটা নিয়ে আসছে, তাদের এক্সপিরিয়েন্সটা নিয়ে আসছে, এসে এই বিজনেস তারা ইমপ্লিমেন্ট করেছে এবং দে হ্যাভ সাকসেসফুল, দে সাকসিড ইন দিস প্রজেক্ট। সো তারা করতেছে এখন নেক্সট প্রজেক্ট তারা করতেছে। সো এটাই হচ্ছে আমাদের, কারণ আপনি দেখেন এট দিস মোমেন্ট আমাদের যে ট্র্যাডিশনাল ওয়ে বিজনেস করতেছি, উই আর ফেইলিং। এখন আমাদেরকে কন্টেম্পোরারি বিজনেস করতে হবে, আমাদেরকে কারেন্ট যে ট্রেন্ড আছে এগুলোকে ফলো করতে হবে। কারণ আমরা দেখেন আগের মেনুতে প্রায় 200 থেকে 250টা ডিশ ছিল আপনার টোটাল মেনুতে। এখন দেখা যাচ্ছে আপনার মেনুর মধ্যে আপনার ম্যাক্সিমাম 45 to 50, 60 আইটেমস। এইগুলো দিয়ে হচ্ছে আপনার এখন মেইন পপুলার যে জিনিসগুলো আছে এগুলো দিয়ে আপনি বিজনেস করবেন, এগুলো দিয়ে আপনার কাস্টমারকে আপনি এনকারেজ করবেন। আর ব্রিটেন এমন এক জায়গা হচ্ছে, ব্রিটেন না শুধু ওয়ার্ল্ড ওয়াইড, এখন মাল্টি কালচারালিজমের যে কুজিনগুলো আসছে, এই মাল্টি কুজিনগুলো এসে এত মানে ইয়ে হচ্ছে আর কি। আপনি দেখেন যে আগে এই দেশে আমরা আমার প্রায় নিয়ারলি 40 years হয়ে গেছে, আমরা দেখেছি আপনার 4টা কুজিনই বেস্ট পপুলার ছিল, ইন্ডিয়ান, চাইনিজ, ইটালিয়ান আর হচ্ছে আপনার ফিশ এন্ড চিপস, এই 4টে ছিল মোস্ট পপুলার। এখন এখানে আপনার হান্ড্রেডস অফ আপনার কুজিন আছে, আপনার সব দেশের প্রত্যেকটা দেশ থেকে আপনার কুজিন নিয়ে আসছে, সবকিছু এখানে চলতেছে এবং পপুলার হচ্ছে। আপনি যাই নিয়ে আসেন, যেটা ভালো হচ্ছে বস কাস্টমার এটা বুক করতেছে। ঠিক এই মুহূর্তে জি মানে এটা তো গেল আমরা যেটা বললাম যে মানে যারা রেস্টুরেন্ট রান করতেছেন, জি বাবার রেস্টুরেন্ট, বাবার ব্যবসায় এসে ছেলে হাল ধরেছেন, জি। কিন্তু স্টাফ সংকটের জায়গাটা কি মানে সংকটই রয়ে গেছে না আগের মতো? না, স্টাফ সংকট আসলে এট দিস মোমেন্ট স্টাফ সংকট না, কারণ স্টাফ সংকট ইজ নট এ হিউজ ডিল এট দিস মোমেন্ট। এট দিস মোমেন্ট হচ্ছে আপনার আমরা যেটা বুক করতেছি কারেন্ট গভর্নমেন্ট কারেন্ট ওয়ার্ল্ড ক্রাইসিস, যেটা আপনারা জানেন যে ইউক্রেনের ওয়ার আমাদেরকে এফেক্ট করতেছে, ওয়েল থেকে নিয়ে সবকিছুতে আমাদেরকে এফেক্ট করেছে। স্পাইস প্রাইসেস, আপনার যদি আপনি দেখেন যে ইউটিলিটি বিলগুলো, যেগুলো আমরা আগে যে বিল ছিল, যে বিলটা আপনার প্রায় 200 to 300% বেড়ে গেছে। আগে যেখানে আপনার 3,000 পাউন্ড হোল ইয়ার লাগতো আপনার একটা ছোট্ট একটা বিজনেসের মধ্যে, তার সেখানে লাগতেছে 9 থেকে 10,000 পাউন্ড। সো দিস ইজ হোয়াট মেকিং দি ইন্ডাস্ট্রি ডিফিকাল্ট। সো এই যে সংকটের কথা বললেন, এই সংকটগুলা কাটিয়ে ওঠার জন্য বিভিন্ন রেস্টুরেন্ট নিশ্চয়ই, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নিশ্চয়ই এই সংকটের মধ্যে আছে, এই সংকট কাটিয়ে ওঠার জন্য বিসিএ কি ধরনের হেল্প করতে পারে? এ তো আমরা এনকারেজ করতেছি, মনে করি যে আমাদের শেফদেরকে আমরা আনলাম, তাদেরকে আমরা শেফ কম্পিটিশন যখন ওরা করে, আমরা কিচেনে 2জন এক্সপার্ট রেখেছিলাম। একজনকে রেখেছিলাম যে প্রেজেন্টেশনটা দেখার জন্য, লুক করার জন্য, আর একজন হাইজিন এক্সপার্ট ছিল। তো তারা করে কি আপনার যেই জায়গায় তারা মিস্টেক করতেছে সেই জায়গায় তাদেরকে কারেক্ট করে দেওয়া হচ্ছে, এটাকে মানে মেক শিওর যে দে আর ডুইং দ্য রাইট থিংস। কারণ এখানে যদি তারা রং করে আবার অন্য জায়গায় বাইরে গিয়ে রং করে, তাহলে এটা তো আমাদের ইন্ডাস্ট্রির এফেক্ট হবে। তো সেই জন্য তাদেরকে এনকারেজ করার জন্য আমরা অনেক কিছু করতেছি। আমাদের যে মনে করেন যে শুধু শেফ না, আমাদের ওল্ড যে শেফরা আছে, অনেক জায়গায় মনে করেন আমি অনেক ফোন কল পাই
যে ভাই আমার শেফ আছে, তাদের যদি বলি যে কিছু প্রেজেন্ট করে দেওয়ার জন্য, সে করে কি ওই যে বাংলাদেশের সাগরানার মতো লেটুসের পাতা কোটা দিয়ে আর উপরে চিকেন একটা বসিয়ে দিল, না লেগ একটা বসিয়ে দিল, ল্যাম লেগ, আর দিয়ে দিল কাস্টমারের সামনে। তো এইটা থেকে আমরা কিভাবে বাইর হয়ে আসবো? তাই আমি বললাম মাহিয়া দাঁড়ান, আপনাকে আমি একটু হেল্প করি। তো আমি নিজে পর্যন্ত আমি আমার টিমকে নিয়ে আমি যাই ওই জায়গায় গিয়ে আপনার তাদেরকে প্রেজেন্টেশন দেখাই দিয়ে আসি। অনেক চেঞ্জেস, অনেক জায়গায় কিন্তু আমরা মেনুও ডিস্ট্রিবিউট করে থাকি। আমরা কেউ যদি মেনু লাগে, যে রেস্টুরেন্ট করতেছি বা একটা মেনু লাগবে, আমার মেনুটা আপনি একটু আপগ্রেড করে দেন, তাদেরকে আমরা হেল্প করি। রিসেন্টলি আমি আইল অফ ওয়েটে গেছিলাম, ওখানে একজন বিজনেসম্যান, ওনার প্রায় 8-10টা বিজনেস আছে। তো ওনার প্রেজেন্টেশন দেখলাম অনেক লাকিং আছে। তো আমি ওনার নিজে কিচেনে গিয়ে আপনার ওনার প্রেজেন্টেশনকে আমি একটু আপলিফট করার চেষ্টা করলাম যে এইভাবে আপনি করুন। এবং পোষণ আমাদের যে আছে কি, আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্ট পোষণও কিন্তু অনেক বড়। আমরা যদি দেখি সিটি সাইডে অনেক আবার রিজনেবল আছে, কিন্তু একটু বাইরে গেলে আমরা পোষণ বড় দিচ্ছি, আন্ডার ভ্যালু দিয়ে আমরা সেল করতেছি। মনে করেন একটা চিকেন টিকা মশলা ইট শুড বি নাও এটলিস্ট মিনিমাম 18, 19, 20 পাউন্ড হওয়ার উচিত ছিল, কিন্তু আমরা এখনো চিকেন টিকা মশলা আপনার 995, 1095 বেচতেছি। এটা তো একটা অভিযোগ মানে সবসময় আছে আমাদের কমিটি, যে আমাদের ব্যবসায়ীরা মেনু চেঞ্জ করে না, মেনুর দামও বাড়ান না। জি, কারণ এটা হচ্ছে কি আমাদের ওই যে ভিতরে একটা ভয়। কারণ একটা জিনিস মেহেদি ভাই আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এখানে আমরা যে 12,000 রেস্টুরেন্ট বলি, আপনি যে ইংল্যান্ডের একটা ভিলেজেও চলে যান, সেখানে গিয়ে আপনি আশেপাশে 2-3 মাইলের মধ্যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট মানে বাংলাদেশ। এই যে 12,000-এর যে বিষয়টি, 12,000 কি ঠিকই আছে না? এটা না আসছে, ওখানে আপনার আসছি, কিন্তু একটা জিনিস আপনি দেখেন যে ওই যে আমাদের রেস্টুরেন্ট, মনে করেন আমরা একটা এক্সাম্পল দিই, আমি স্টিভেনিস টাউন থেকে, আমার টাউনে যখন আমি আমার বিজনেস করেছিলাম তার টাইম 34 ইন্ডিয়ান রেস্টুরেন্ট টিকে ছিল, অথচ সেখানে পপুলেশন ছিল অনলি 110,000 দ্যাট টাইম 20-25 ইয়ার্স এগো। এখন এখানে পপুলেশন হয়েছে আপনার মনে করেন যে 250,000। এখন এখানে আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট আপনার কমে কমে এখানে আসছে প্রায় 10 থেকে 11টা ইন্ডিয়ান রেস্টুরেন্ট টিকে আছে। তো আপনি চিন্তা করে দেখেন, মানে আমাদের যে জায়গায় বিজনেস হতো ওইখানে আমরা একদম মাশরুমের মতো আমরা বিজনেস করে ফেলতাম। তো এটা আমাদেরও দোষ আছে, আমরা বেশি রেস্টুরেন্ট করে ফেলেছিলাম তার টাইম। বাট এখন যারা বারো করতেছে বা যারা সাস্টেন করবে তাদের নতুনত্ব নিয়ে, তারাই চলবে। এখন আসি আপনার 12,000-এর কোয়েশ্চেনে। 12,000 যে রেস্টুরেন্ট আমরা বলি, এটা আমাদের একটা সার্ভে হয়েছিল 2008-এ। সেই সার্ভে অনুযায়ী আমরা সবসময় বলি, কিন্তু যেটা হচ্ছে আপনার রেস্টুরেন্ট কিন্তু অনেক কমে গেছে। এখন মনে করেন 8 থেকে 10,000 রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা আমরা বলি বাংলাদেশিরা রান করে। কিন্তু তার পাশাপাশি কিন্তু রেস্টুরেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কমছে, কিন্তু আমাদের বাংলাদেশিরা কিন্তু ডাইভার্ট হয়ে আপনার থাই রেস্টুরেন্টে গেছে। মালিকানা আছে কিন্তু ডিফারেন্ট কুজিন করতেছে, মনে করেন আপনার টার্কিশ ফুডও করতেছে, আপনার গ্রিল ফুড করতেছে, আপনার ফাস্ট ফুড করতেছে। সেই হিসেবে যান যদি আপনি দেখেন, যদি আমরা কিন্তু 15-20 হাজারের অনেক উপরে চলে যাবো। অনেক ফাস্ট ফুড তো আপনার আমরা এটাতে কাউন্ট করি নাই। মানে এই যে কাউন্ট করেন না, আমি যেটা বলতেছিলাম যে এই নাসিব আপনি কিছু এড করবেন এখানে? না, আমি বলতে চাই যে আসলে 12,000 থেকে আমরা অনেক কমে গেছে, কিন্তু ওই যে প্রেসিডেন্ট সাহেব বললেন, আমরা কিন্তু এখন জাপানিজে আছি, চাইনিজে আছি, পর্তুগিজে আছি। আমাদের নিউ জেনারেশনরা কিন্তু অন্য ইনোভেশন যেটা অন্য দেশের রেস্টুরেন্টটা করতেছে। এই হিসাবে গেলে আমরা অনেক বেশি হবে, কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্ট 12,000 থেকে অনেক কমে গেছে। ওই যে আর বললেন যে আপনি স্টাফের কথা বলছিলেন, স্টাফ শর্ট না, কিন্তু মানে দক্ষ শেফ বা দক্ষ স্টাফদের অভাব আছে। এটা আমরা আমাদের লিডাররা কাজ করে যাচ্ছেন, যেমন আমাদের ইয়ের সাথে কমিউনিকেশন করতেছেন, লবিং করতেছেন। যে আমরা যে একবার যুদ্ধ করেছিলাম হাউস অফ, যে আপনি প্রথমে বলছিলেন যে ওই যুদ্ধের পরে উনি নেতৃত্ব দিয়েছিলেন, যেমন আমাদের বাসাভাই ছিলেন, অলি ভাই ছিলেন, ওনারা করেছিলেন। কিন্তু এরপরে কিন্তু আমরা অনেক আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক ফায়দা হয়েছিল, অনেক লোক এসেছিলেন, কিন্তু এখন দক্ষ লোকের অভাব। এই যে লোক মানে স্টাফ সংকট, মানে আমরা বলতে যেটা বুঝি যে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হবে। এখানে যারা আছে, এখানে একটা সবসময় আছে যে ধরেন আমি যেটা বলছিলাম যে মানে ছেলের গিয়ে বাবার ব্যবসার হাল ধরে সে তার মতো করে ব্যবসা করছে। ব্যবসার ধরেন ছিল এটা টিক্কা মশলা, সে নিয়ে গেছে সেটা হলো স্পেনিশ ফুডে বা লেবানিজ ফুডে, কিন্তু তার তো স্টাফ লাগবে। স্টাফ এখানে যারা আছে আমাদের দেশ থেকে আসা স্টুডেন্টরা বা অন্যান্য যারা আছে, হ্যাঁ, তাদেরকে কেন মানে এনকারেজ করা হয় না, তাদেরকে কেন ইয়ে করা হয় না যে বাংলাদেশ রেস্টুরেন্টে কাজ করতে আসো? এটা তো আমরা বললাম না একটু আগে, আপনি না, ওই যে জাপানি আমাদের বহুত বাঙালিরা কিন্তু সিলেটি বাঙালিরা জাপানিজ ফুল শেফ, জাপানি শেফদেরকে মনে করেন দিতে হলে 1500-1600 টাকা দিতে হয়, কিন্তু এরা অনেক চাইনিজ, জাপানিজ বা পর্তুগিজ শেফ হয়ে গেছে। এটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দের বিষয়, মানে গুড নিউজ। এরা যারা ওই যে বাইরে জাপানি রেস্টুরেন্ট করতেছে, শেফও দক্ষ শেফ বানিয়ে তুলতেছে। এটা হচ্ছে মানে আমাদের জন্য ভেরি কফি বারও রান করতেছে, কফি বারো। বাট আপনি যেটা বলতেছেন তাদেরকে আমরা কেন এনকারেজ করছি, তোমরা এই যে শেফ কুকিং এর মাধ্যমে করতেছি, কিন্তু আপনারা তো শুধু মানে আমার প্রশ্ন ছিল যে ধরেন শেফ যারা আছে তারা শেফ হচ্ছে, মানে
ধরেন ওয়েটার করবে, এটা তো রেস্টুরেন্টের একটা আরেকটা গুরুত্বপূর্ণ ইয়ে। জি, অবশ্যই। হ্যাঁ। এখন দেখেন আপনি ওই যে ওয়েটার যেটা বলতেছেন আপনি, এখন কিন্তু আমাদের আপনি যদি মেজরিটি ইন্ডিয়ান রেস্টুরেন্টে যান, যেটা বাংলাদেশিরা রান করে, প্রত্যেক জায়গায় আপনি দেখবেন যে এখানে আর বাঙালি ওয়েটার নাই, এখন মিক্স। এখন কিন্তু আপনার এখানে যে এই সেক্টরটা কিন্তু আপনার, বাট এই সেক্টরে আবার শর্টেজ আসবে, আপনাকে আমি দিয়ে বলছি আগামী নেক্সট 2 to 3 ইয়ার্সের মধ্যে আবার হিউজ একটা শর্টেজ আসবে, কারণ এখানে গভর্নমেন্ট এখন সবাইকে স্টপ করে ফেলছে, এখন আর মাইগ্রেন্টরা আসতে পারতেছে না। অলি ভাই, ঠিক এই জায়গা থেকে আমরা আবার আসবো, আমি যাচ্ছি ছোট একটা বিরতি, ঠিক এই জায়গা থেকে আবার শুরু করবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছি বিসি এর বিভিন্ন কার্যক্রম নিয়ে, আর স্বাভাবিকভাবে বিসি এর কথা যখন বলি তখন আসলে আমাদের রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির কথা চলে আসে। তো এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরে আসছি বিরতি থেকে। আমরা মাংস করি নাই, আমরা যারা আমরা ওই যায় খেটার সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এ সপ্তাহের ভালোবাসি কমিউনিটি। আমরা আজকে কথা বলছি বাংলাদেশ কেটারার্স অ্যাসোসিয়েশন, সংক্ষেপে বিসি এর বিভিন্ন কার্যক্রম নিয়ে। আমরা ছিলাম ছোট্ট একটা বিরতিতে ফিরলাম। আমরা চলে যাচ্ছি আবার মূল আলোচনায়। আমাদের স্টুডিওতে আমাদের অতিথিদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন কেটারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অলি খান এমবি এবং ডেপুটি সেক্রেটারি নাসিরউদ্দিন। আমরা এই বিরতিতে যাবার আগে ঠিক এই জায়গাটাতে আমি জানতে চেয়েছিলাম যে যারা স্টাফ সংকটের যে প্রসঙ্গটি যে আসে, যখন স্টাফ সংকটের কথা আমরা বলি, আমরা জানি যে এদেশে আমাদের হিউজ সংখ্যক মানুষ আছেন, কিন্তু বেশিরভাগই আমাদের এশিয়ান যে রেস্টুরেন্ট আছে, বাংলাদেশ রেস্টুরেন্ট, ওই সেক্টরে যেতে চান না কাজে। তাদেরকে আকৃষ্ট করার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, বা এই জায়গাটার মূল সমস্যাটা কোন জায়গায়, সেটা কি আপনারা কখনো শনাক্ত করতে পেরেছেন বিসিএর পক্ষ থেকে? মেইন সমস্যা যেটা হচ্ছে মনে করেন আমাদের যে ইয়াং জেনারেশন, এখন দেখেন মেহেদি ভাই, আমরা এখানে কিন্তু 3rd and 4th জেনারেশন আমাদের। ওকে, আমাদের বাপ দাদা চাচারা অনেক হার্ডওয়ার্ক করেছেন, করে ইন্ডাস্ট্রিকে এস্টাবলিশ করেছেন, এবং তারা অনেকেই আপনার খুব হার্ডওয়ার্ক করেছেন, প্রায় 16 থেকে 18 ঘন্টা ডেইলি কাজ করেছেন। তারপরে আসলাম আমাদের জেনারেশন। ওকে, আমরা সেকেন্ড জেনারেশন। এই সেকেন্ড জেনারেশন এসে আমরা করলাম কি আপনার এটাকে আস্তে আস্তে বুস্টিং করতে শুরু করলাম, তাদের বিজনেস আমরা টেক ওভার করলাম, করে আমাদের বাপের যদি একটা বিজনেস থাকে, 2টা বিজনেস থাকে, আমরা এসে থাকে 3টা 4টা 5টা করেছি। ঠিক আছে, এবং আমাদের যে নেক্সট জেনারেশন, তারা কিন্তু সবাই আমরা তাদেরকে করতেছি কি আপনার দে আর হাইলি এডুকেটেড, তারা কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে এখন আপনার মাস্টার ডিগ্রি হোল্ডার আছে, এখন 4-5টা ফ্যামিলি আপনি দেখেন যদি সেই ফ্যামিলিতে আপনার পিএইচডি হোল্ডার আছে, এবং তারা এক একটা সাবজেক্ট। কারণ এই দেশে তো আপনি ফোর্স করতে পারবেন না, তুমি এসেই রেস্টুরেন্টে কাজ করতে হবে, কারণ এদেশে ফোর্সের কোনো সিস্টেম নেই। কিন্তু ফোর্স করার কোনো বিষয় না। আমি আজকে আবার শেষ করতেছি
যেটা মনে করেন যে আপনার এখন মনে করেন আমার বাচ্চা, সে বলতেছে না বাবা আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম এ লয়ার। ওকে, সে যদি লয়ার হতে, তাকে তো আপনার সেই সাবজেক্টে পড়াইতে হবে, আপনি সেই সাবজেক্টে পড়তে হবে। তো এখন যখন একটা ফ্যামিলিতে এডুকেটেড বাচ্চা হয়ে যাবে, সে চাচ্ছে না যে ইন্ডাস্ট্রিতে আসার জন্য। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ওরা সবসময় মনে করতো যে আমাদের যে ইয়াং জেনারেশন তারা মনে করতো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা অনেক লম্বা টাইম দিচ্ছি। মনে করি যে আমাদের ক্যাটারিং সেক্টরে আপনার 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হচ্ছে, কিন্তু এটা টোটালি এখন চেঞ্জ হয়ে গেছে। এখন ম্যাক্সিমাম আমাদের 6 থেকে 8 ঘন্টা। এখানে আপনার যদি প্রত্যেকটা বিজনেস দেখেন যে আমরা যে রান করতেছি, এভরিথিং ইজ বিকাম সো ইজি। আগে আমরা হোল চিকেন কাটতে হইতো, সেটাকে কেটে রেডি করে তারপরে কুক করা, টোটাল একটা প্রসেসিং এর ব্যাপার ছিল। এখন এই জিনিসগুলো সবকিছু রেডিমেড চলে আসছে। এখন আপনার মনে করেন ইভেন ইয়োগার্টটা পর্যন্ত রেডিমেড চলে আসছে, আপনার এভরিথিং অলমোস্ট এভরিথিং ইজ রেডিমেড চলে আসছে। যার কারণে আপনার এখন ইন্ডাস্ট্রিতে আমরা যে কাজ করতেছি, দেখতেছি রেস্টুরেন্টের একজন লোক যে কাজ করে, সে আবার আরেকটা কাজ করতেছে, 2টা কাজ করে, দিনে একটা কাজ করে, বিকালে এসে আবার রেস্টুরেন্টে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের যে ইয়াং জেনারেশন, তাদেরকে আমি এনকারেজ করব যে এই ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার জন্য। ইটস এ ভেরি প্রফিটেবল ইন্ডাস্ট্রি। এই রেস্টুরেন্ট সেক্টর হচ্ছে আপনার বলেন বা আমরা যে কোনো রেস্টুরেন্টে কাজ করি, আমাদের এটা কিন্তু রিয়েলি একজন প্রফিটেবল একটা বিজনেস, এবং এই বিজনেসটা আমাদের বাপদাদাদের লেগেছে, এটাকে আমরা রাখতেই হবে, টিকিয়ে রাখতেই হবে। মানে এই যে আপনি এনকারেজ করছেন, বাট আপনাদের সংগঠন থেকে কোন এই ধরনের কোনো প্রজেক্ট আছে কিনা যেটা আপনারা রেগুলার করেন, মানে এই আকৃষ্ট করার জন্য? যেহেতু আমরা নেটওয়ার্কিং মিটিং করি, ওই যে বললাম না, আমরা বছরে আমরা অ্যাটলিস্ট 15 থেকে 20টা নেটওয়ার্কিং মিটিং করি, আরো বেশি মিটিংও করি। আপনার রিজন, আমরা 16টা রিজন আছে, প্রত্যেকটা রিজনে আমরা যাই। রিজনে যাওয়ার পরে এক একটা রিজনে আপনার 150, 200 থেকে 250 লোক হয় মিটিংয়ে। সেই মিটিংয়ে আমরা এনকারেজ এই ধরনের বক্তব্য দিয়ে থাকি যে আমরা যে ইয়াং জেনারেশন, তাদের ইনভলভ করি। আমরা অনেক সময় আমরা চেষ্টা করি যে আর্লি, আমরা তো সবসময় লেট নাইট মিটিং হয়, মনে করেন রাতকে 10টা 11টার পরে, আমরা সেটাকে 6টা 7টার সময় নিয়ে আসি, যারা ইয়াংস্টাররা আসতে পারে তাদেরকে আমরা এনকারেজ করি, তাদেরকে আমরা ডায়াসে নিয়ে গিয়ে বলি যে তোমার এক্সপিরিয়েন্স তুমি বলো। তো আমাদের মুখে এখানে যে কিছু রেস্টুরেন্ট আছে না, যে তারা ইয়াং জেনারেশন, তারা রেস্টুরেন্ট চালাচ্ছে, তাদেরকে আমরা মিটিং এ নিয়ে আসি এবং তাদেরকে দিয়ে আমরা বক্তব্য দেওয়া যে এদেরকে বলো যে আমরা কি করতেছি। আমরা ফুড হাইজিন সেক্টরে হেল্প করি, হেলথ এন্ড সেফটি সেক্টরে হেল্প করি, বিভিন্ন জায়গায় আমরা হেল্প করে থাকি। নাসির ভাই, আপনি এড করবেন? এটাই যে আমরা যে প্রোগ্রামগুলো করি, প্রত্যেক যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন, আমরা প্রোগ্রামের সময় আমাদের সাথে আমাদের ট্রেনিং সেক্রেটারি থাকেন, আমাদের ওই যে ফুড এন্ড হাইজিনিকের এক্সপিরিয়েন্স লোকজন থাকেন, ওনারা যাওয়ার পরে মানে ওই যে প্রত্যেক জিনিস আমরা শেয়ার করি। এবং আজকাল হচ্ছে কি, আমরা আমাদের যে নিউ জেনারেশন যারা উদ্বুদ্ধ হচ্ছে আমাদের সাথে, আমাদের ইন্ডাস্ট্রিতে এগিয়ে আসে, ওরা কিন্তু ভেরি ডেডিকেটেড, ভেরি ইনোভেটিভ, ভেরি এনার্জেটিক। যারা করতেছে ভেরি গুড করতেছে, লাফিং। আর যারা আসতেছে না, মনে করেন আমাদের বাচ্চা কাচ্চারা, তারা তো মনে করেন বিভিন্ন প্রফেশনাল ওয়েতে চলে যাচ্ছে। বাট আমরা যারা আমরা ইন্ডাস্ট্রিতে আসি, প্রথমে আমি আগেই বলেছিলাম যে আমাদেরকে যারা এই প্ল্যাটফর্মটা দিয়ে গেছেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। কিন্তু আমরা কিন্তু ওই যে এই দেশে বড় বড় পয়সাওয়ালারা বাড়ি বড় বাড়ি বড় গাড়ি, এটা এই ইন্ডাস্ট্রি থেকে হয়েছে, এবং আমরা এই ইন্ডাস্ট্রিকে সম্মান করি, এবং এই ইন্ডাস্ট্রি আমাদের বারবার আমার প্রেসিডেন্ট বলতে এই লেগেছিল আমাদের ধরে রাখতে হবে। এই যে বিশাল ইন্ডাস্ট্রি, আমি এই জায়গাটাই মানে একটু ক্লিয়ার হতে চাই। এই যে এটা বিশাল ইন্ডাস্ট্রি, আমি যদি বাংলাদেশ থেকে আসলাম, এসে আমি কাজ করছি, আমার একটা কাজ লাগবে, আমি চলে যাচ্ছি আপনার রিটেইলে। হ্যাঁ, রিটেইলে দেখতে পাচ্ছি মানে প্রচুর কাজ আছে, এবং সবকিছু মানে ক্রিস্টাল ক্লিয়ার, কি কি সুবিধা আছে, কি কি না আছে। কিন্তু আমাকে কেন আমাদের যে 12-13 হাজার স্টুডেন্ট আছে ওইদিকে ডাকে না কেন? আমার মন কেন ওইদিকে যায় না? মানে এটা বোধহয় আপনার আপনার মাইন্ডে রং চলে আসছে। মানে এখানে একটা সমস্যা আছে। এটা এখানে কিন্তু আপনার এখন যদি আপনি দেখেন, ওই যে মনে করেন যে বাংলাদেশে যারা আসছে, ইভেন স্টুডেন্ট ভিসা যারা আসছে, তাদের ওয়ার্ক পারমিট আছে, যারা করতে পারে, তারাও কিন্তু রেস্টুরেন্ট সেক্টরে ঢুকতেছে, কারণ এখানে একদম ইজি টু গেট জব। এটাই তো, যদি ঢুকতে পারে ভালো, কারণ একটা সময় তো ছিল যে টানতো না ওইদিকে। কারণ হলো যেটা আপনি বললেন যে চেঞ্জ হয়েছে, আগে লোকজন বলতো আনসোশিয়াল আওয়ার, আগে প্রেসিডেন্ট বললেন, এখন তো যে সোশিয়াল আওয়ারটা, এখন সে দুটো জব করতেছে, প্লাস মিটিং মিছিল। বাংলাদেশে যারা আসতেছে তাদের কিন্তু স্টার্টআপ জব কিন্তু এই রেস্টুরেন্ট থেকে হচ্ছে। সেটাই, মানে চেঞ্জ হয়েছে এখন অনেক কিছু, অনেক চেঞ্জ হয়েছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে, কারণ তারা তো রেস্টুরেন্ট সেক্টরে কাজ শুরু করেছে। এবং তারা যখন আগে দেখেন, আপনি আগে একটা মনে করেন যে আপনি যে বলছেন যে সুপার মার্কেটে কাজ পাওয়ার জন্য আগে কিন্তু ডিফিকাল্টিস ছিল, প্রায় 5-7-10 বছর আগে ডিফিকাল্ট ছিল। এখন তার এই দেশের মধ্যে আপনার স্টাফ সংকট হচ্ছে। স্টাফ সংকট কি জন্য হয়েছে? এই যে লাস্ট 10 ইয়ার্স আমরা, আপনি দেখেন, চিন্তা করে, এখানে ইউনিভার্সিটি সকল আপনার খালি ছিল, তারা স্টুডেন্ট পাচ্ছে না, তারা ফরেন স্টুডেন্টকে এনে এখানে ইউনিভার্সিটিকে তারা ভরপুর করেছে। এখন গভর্নমেন্ট এসে করতেছে আবার স্টুডেন্ট, যে স্টুডেন্টরা আসছে তাদেরকে উপরে একটা স্যাংশন দিয়ে দিছে। এখানে প্রায় 180টা পদে আপনার দিছে, আপনার যে ক্লোজিংটা আসছে গভর্নমেন্ট, যে রিসেন্টলি যেটা ক্লোজ করলো, যেটা মাইগ্রেন্টরা আসতে পারবে না। কারণ এটা কি জন্য?
এন্ড অফ দ্য ডে আপনাকে একটা কথা বলি মেহেদি ভাই, এখানে পলিটিক্যাল গেম ইজ ডিফারেন্ট। আপনারা দেখেন এখন রিফর্ম কি করতেছে, এবং রিফর্মের কারণে আজকে এই গভর্নমেন্ট যে চেঞ্জেস গুলো আনতেছে একদম জাস্ট বিকজ অফ দ্য রিফর্ম, এগুলো কিন্তু তার এত তাড়াতাড়ি করার প্রয়োজন ছিল না। এই যে মানে যেটা আপনি পলিটিক্যাল যে বিষয়টা আনলেন, যে এই যে ইমিগ্রেশন একটা ইস্যু সবসময় থাকে, এখন যে সংকটে যাচ্ছে, ঠিক এই মুহূর্তে আপনারা তো বড় একটি অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করছেন, এই মুহূর্তে আপনাদের কাছে আপনাদের মানে সেক্টরের সংকট কোন জায়গায় আছে আপনারা মনে করেন? জি আসতেছি, হ্যাঁ। এখন মনে করেন আপনার ওই যে আপনাকে একটা যে কথা বললাম না, যে ব্রেক্সিটের পরেই আপনার এই দেশে ওয়ার্কার শর্টেজ, যার কারণে তারা বাধ্য হয়েছে আপনার টোটাল ওয়ার্ল্ড থেকে বাইরে, দুনিয়ার বাইরে থেকে, মানে ইংল্যান্ডের বাইরে থেকে, স্পেশালি সাউথ ইস্ট এশিয়া, তারপরে মনে করেন অন্যান্য জায়গা থেকে আপনার ইউরোপ থেকে মানুষ নিয়ে আসছে এখানে কর্ম যে শূন্যতা ছিল সেটাকে পূর্ণ করার জন্য, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে আপনার যেখানে মনে করছেন যে আপনার কোয়েশ্চনটা কি ছিল? আমার প্রশ্ন ছিল যে মানে এই সময়টাতে ঠিক আজকে এখানে আচ্ছা, এই সময় যে সংকটটা যেটা হচ্ছে আপনাকে বলি, এট দিস মোমেন্ট কারি ইন্ডাস্ট্রি নয়, শুধু এন্টায়ার হসপিটাল সেক্টর বলেন আর প্রত্যেকটা বিজনেসই বলেন, আপনাকে একটা জাস্ট গভর্নমেন্টের একটা স্ট্যাটিস্টিক রিপোর্ট দেয়। আপনি যদি গভর্নমেন্টের ওয়েবসাইটে যান, ডাইরেক্ট গভে যান, ওখানে গিয়ে দেখবেন আপনি তাদের ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা আছে এভরি সিঙ্গল ডে এখানে 38 বিজনেস আর ক্লোজিং। 38টা বিজনেস প্রতি মানে ডেইলি আপনার ক্লোজ হচ্ছে। এবং আপনারা জানেন যে গত 2 মাস আগে প্রায় 200 বিজনেসেস আপনার এখানে ক্লোজ হয়েছে, একটা রিপোর্ট গভর্নমেন্ট দিয়েছিল। আর এখান থেকে অনেক বড় বড় বিজনেস আপনার এই দেশের বাইরে চলে যাচ্ছে, কারণ এখানে আমরা নিজেরা ফিল করতেছি। আমি জাস্ট রিসেন্টলি ইউএসএ ভিজিট করে আসলাম, আমি ইউরোপ ভিজিট করে আসলাম, আমরা বিভিন্ন দেশে আমি গেছি। আপনি যদি চিন্তা করে দেখেন, এখন আপনারা কয়েকটা এক্সাম্পল দিব, যেমন ধরেন আপনি আমরা এখানে আমরা হসপিটাল সেক্টরে আমরা আমাদের যে বিটি হচ্ছে 20%, হসপিটালি সেক্টরে আমরা 20% দিচ্ছি। ওয়ার আপনি জার্মান যদি যান, সেখানে বিটি তারা যে নর্মাল যে বিটি আছে তারা হসপিটাল সেক্টরে নর্মাল বিটি দিচ্ছে না, তারা অনলি 7% পে করতেছে। আপনি ইউরোপের বা ওয়ার্ল্ডের আপনি বিভিন্ন দেশে যান, আপনি দেখবেন 5% কেউ দিচ্ছে, কেউ দিচ্ছে 10%, কেউ 11% দিচ্ছে। তাদের যে মেইন বিটি সেটা তারা দিচ্ছে না। যেমন আয়ারল্যান্ডে আপনার তাদের আয়ারল্যান্ডে হচ্ছে 22% আপনার বিটি, কিন্তু ফুড সেক্টর হচ্ছে মাত্র তারা জাস্ট অ্যাবভ 10% তারা দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের একটা ফেইলিয়ার, এই গভর্নমেন্টের ফেইলিয়ার। দ্বিতীয়ত হচ্ছে আপনার দেখেন এই যে ইউটিলিটি প্রাইসগুলো যেভাবে বাড়ছে, এটা কিন্তু আপনার প্রত্যেকটা বিজনেসকে এফেক্ট করতেছে। আপনার স্পাইস প্রাইসেস যেগুলো আছে, আপনার যে গুডস গুলো আগে আসতো, একটা কন্টেনার আগে যখন আপনার মনে করেন এশিয়া থেকে ইন্ডিয়া থেকে আসতো, তার টোটাল একটা কন্টেনারের কস্ট শিপমেন্টে পড়তো আন্ডার 2000 পাউন্ড। এখন একটা শিপ নিয়ে আসতে এখানে 7,000 to 8,000 পাউন্ড লাগে আপনার এই শিপমেন্টের কস্ট। তো সব কিছু বেড়ে গেল না, ডাবল ট্রিপল হয়ে গেল, যার কারণে গিয়ে ইন্ডাস্ট্রিতে আপনার আমরা খুব সাফার করতেছি। আরেকটা এক্সাম্পল আপনাকে দেই, কস্টা কফিতে আপনি জানেন একটা কফি খাবেন, একটা যদি আপনার সাথে একটা কুকিজ নেন বা কিছু নেন, আপনার এখানে দেখবেন 8-9 পাউন্ড হয়ে যাচ্ছে। ওয়াইজ আপনার কারি হাউসে গেলে এখনো আপনার একটা নান আর একটা কারি আপনার 8 পাউন্ডে পাওয়া যায়, 10 পাউন্ড আন্ডার 10 পাউন্ডে পাওয়া যাচ্ছে। অথচ আপনি ফিশ এন্ড চিপসে যান, আপনার বার্গার শপে যান, একটা বার্গার এন্ড ড্রিঙ্ক যদি মিল নিতে চান, আপনার এখনো 15.95, 14.95, আপনার 20 পাউন্ড বিক্রি করতেছে। আমরা এখন আন্ডার প্রাইস বিক্রি করতেছি। তা আমরা কিভাবে সাস্টেন করবো? সেই জন্য আমরা ক্যাম্পেইন করে যাচ্ছি। আমরা যতই ক্যাম্পেইন করি, আমরা যত নেটওয়ার্কিং করি, আমরা এগুলো নিয়ে ক্যাম্পেইন করি আমাদের মেম্বারদেরকে জাগ্রত করার জন্য, আমাদের রেস্টুরেন্টদেরকে জাগ্রত করার জন্য, যে আপনারা প্লিজ আপনারা আসেন এবং ডু দ্য রাইট থিংস। কারণ ইন্ডাস্ট্রিতে আর আপনার এখন আন্ডার সেল করে আপনি সার্ভাইভ করতে পারবেন না। এখন আমাদের মধ্যে আর কম্পিটিশন রয়েছে না, কম্পিটিশন হচ্ছে বাড়া অন্যান্য কুজিনের সাথে, অন্যান্য কুজিনের সঙ্গে। আপনার এই যেটা আপনি বলছিলেন যে সংকটের একটা জায়গায়, যে আপনি 2-3 বছর পর একটা সংকট চলে আসবে, বিসিএ তো সবসময় এই সংকটগুলো নিয়ে কাজ করে। আপনারা তো বড় ক্যাম্পেইন করেন, এর আগে ক্যাম্পেইন করেছেন, বিশাল ক্যাম্পেইন করেছেন ট্রাফালগার স্কয়ারে। আপনার অভিজ্ঞতা থেকে যেটা আপনি বললেন এখন, বা নেক্সট 5 ইয়ার্স এর ভিতরে আপনি কি ধরনের সংকট দেখতে পাচ্ছেন এই সেক্টরের জন্য? নেক্সট 5 এর মধ্যে আপনাকে যেটা বলি, এখানে হবে কি আপনার বিরাট একটা স্টাফ শর্টেজ আবার আসবে। এটা এভরি 10 ইয়ার্স একটা যেরকম একটা রিসেশন হয়, এখন কিন্তু আমরা একটা রিসেশনের মধ্যে যাচ্ছি, এবং ইট উইল বি ইভেন ওয়ার্স, আরো ওয়ার্স হবে। কারণ আপনাদের যে গ্লোবাল ইকোনমি আপনি দেখেন, গ্লোবাল ইকোনমিক সবকিছু দেখেন, আমরা ডলার এখন ডাউন, আপনার সবকিছু মিলাই আমরা কিন্তু বিরাট একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা যাচ্ছি। আপনি দেখেন যে আমাদের ইন্টারেস্ট রেট আপনার গত 2 বছরে অনেক বেড়ে গেছিল, এখন আবার কমে আসতেছে। কারণ আমরা যে ইনফ্লেশন যেটা আছে, আমরা ইনফ্লেশন কিন্তু অনেক হাই, ইনফ্লেশনকে তারা এখনো কন্ট্রোল করতে পারতেছে না, যার কারণে ফাইন্যান্সিয়াল একটা ভেরি মানে আনস্টেবল একটা সিচুয়েশন আসতেছে আগামীতে, যার কারণে আপনার প্রত্যেকটা সেক্টরকে আপনার এফেক্ট হবে। এখানে যেভাবে বিজনেসটা বন্ধ হচ্ছে, এখন ইমিডিয়েটলি প্রয়োজন হচ্ছে গভর্নমেন্টের বিজনেসকে সাপোর্ট দেওয়ার জন্য। আমরা মনে হয় যে আমরা যে স্মল বিজনেস রেট রিলিফ দিতাম, সেটাকে কিন্তু আবার অনেক বছর কিন্তু একটা রিলিফটা ছিল, এখন এটাকে আপনার স্মল বিজনেস এখনো রয়ে গেছে, কিন্তু বড় বিজনেস থেকে আপনার তাদেরকে আবার 45% বা একটা আছে, ওইখানে আবার চেঞ্জেস হচ্ছে।
তো এটা কিন্তু আবার বিজনেসের জন্য ইটস নট গুড It's not good. গুড সাইড। তো যেগুলা কিন্তু গভর্নমেন্ট কিন্তু এগুলা সাইন এগুলাকে করতে হবে, বিজনেস থেকে গ্রান্ট দিতে হবে যেখানে যদি বিজনেসকে আমরা সাস্টেন করতে হয়, না হলে আপনার বিজনেস এখান থেকে চলে যাচ্ছে। অনেক সব এখন বিজনেস আপনারা সবাই বিজনেস করতে চাচ্ছে। এই যে বললেন এই ডেইলি ব্যবসা বন্ধ হচ্ছে, হ্যাঁ। আমাদের এশিয়ান রেস্টুরেন্টগুলোর অবস্থা কি বন্ধ হচ্ছে? হ্যাঁ, রেস্টুরেন্ট প্রতি মাসে আমি মনে করি অ্যাটলিস্ট 7 to 8 10 বিজনেস আপনার বন্ধ হচ্ছে। এটা বন্ধ প্রতি হয়ে মাসে। কি মালিকানা পরিবর্তন হচ্ছে না? না না না, এই যে শাটডাউন হয়ে যাচ্ছে, শাটডাউন হয়ে যাচ্ছে। শাটডাউন হচ্ছে একদম ওই কারেন্ট ক্রাইসিসের জন্য। আপনি আপনার গ্যাস ইলেকট্রিক বিল দিবেন, আপনি সাপ্লায়ারকে পে করবেন, না আপনি বিএটি পে করবেন, না আপনি এইচএম, আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনার বেড়ে গেছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স আপনি পে করবেন, সবকিছু মিলিয়ে তো আমরা প্রত্যেকটা বিজনেস স্ট্রাগল করতেছে। সব এই এটা আসলেই তো মানে একটা শঙ্কার জায়গা। না না না, হ্যাঁ অনেক। আমি এক জিনিস ইয়ে করতে চাই, আমরা যে বিসিএ আমরা নীরবে নিবৃত্তে কিন্তু কাজ করে যাচ্ছি, অনেক কাজ করে যাচ্ছি। যেমন আমরা আমাদের নিউ জেনারেশনকে উদ্বুদ্ধ করার পাশাপাশি ওই যে আমরা যে বললেন যে 2 থেকে 300% ইলেকট্রিক বিল, গ্যাস বিল, যে ইয়েগুলো আমরা দেখবেন যেগুলো বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা হিমশিম খেতে হচ্ছে। এবং আমরা মনে করেন ওই যে আর একটা জিনিস আমি আবার বলতে চাই যে আমরা এখন আগে এই যে ওয়ার্ড আওয়ার ছিল, এখন এই ওয়ার্ড আওয়ার নাই। এখন শেফ থেকে শুরু করে ওয়েটার সে 2টা জব করতেছে, প্লাস তার ফ্যামিলিকে টাইম দিতেছে, অনেক ফ্লেক্সিবিলিটি হয়ে আসতেছে। এবং ওই যে আমাদের নিউ জেনারেশনরা বিদেশি রেস্টুরেন্ট, বিদেশি বলতে মানে ওরা বিজনেসও করতেছে, শেফও বানাচ্ছে, স্টাফও বানাচ্ছে। এবং আমরা যে আমাদের যে প্রাইসিং, আমরা কিন্তু আমার পাশের নতুন একজন লোক আসলো, পাশে রেস্টুরেন্ট খুলে ফেললো, আমার ফলো করলো কি আমার মেনু, কিন্তু তার মধ্যে যে এই থিঙ্কিংটা নাই যে আমি কেন আমার মতো করি না। ওই যে আমাদের চিকেন টিকা মশলা বেশিরভাগ জায়গায় এই মন মানসিকতা তো এখন নাই মনে হয়, আছে হচ্ছে নাই, বাট আসেও আছে। আপনি দেখেন না, ওই যে মনে করেন না যে ওই যে দেখেন, আপনি চিন্তা করে আজকে 5 বছর 6 বছর আগে আমাদের যে ওই যে আমরা যে ট্রেন্ড এখন আসছি, যেটা বলছে আপনার একটা এক্সাম্পল দিতে চাচ্ছি যে আপনি মনে করেন যে আমাদের যে বাঙালি যে সুপার মার্কেটগুলো হচ্ছে, এগুলো কিন্তু আছে আজকে 2-4টা শুধু গোনার ছিল। এখন একটা ট্রেন্ড আসছে, দেখেন আপনি প্রত্যেক গায়ে বড় বড় করে সুপার স্টোর করতেছে। বাট এটা কিন্তু আরো অনেক আগে আমাদের করা উচিত ছিল। অন্যরা কমিউনিটি দেখেন যে তারা কিন্তু অনেক আগে করছে, কিন্তু এখন আমাদের ট্রেন্ড আসছে কি আপনার হ্যাঁ বড় সুপার মার্কেট করে ফেললে বা সেন্সবাইয়ের মতো যদি করে ফেলি বা টেস্কোর মতো করে ফেলি, মিনি টেস্কোর মতো, তাহলে আমাদের বিজনেস হবে গিয়ে হবে। অনেকে ভালো করতেছে, অনেক আবার স্ট্রাগলও করতেছে। তো এই জিনিসটা কিন্তু আপনার হচ্ছে কারণ কি জন্য, কারণ এখন একটা ট্রেন্ড আসছে, সবাই মনে করতেছে না বড় বিজনেস করে ঝুঁকে, তো এটা কিন্তু আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমি করতে চাই বিসিএ কে, যেটা হলো যে যেটা আপনি বলছিলেন যে একটা সার্ভে হয়েছিল 2008 সালে, জি জি জি, যে 12,000 রেস্টুরেন্ট, সেই হিসাব ধরে আপনারা এখনো 12,000 বলছেন। বিসিএ এর মতো একটি বড় পুরনো সংগঠন, আপনারা কোনো সার্ভে করার কোনো পরিকল্পনা আছে? এই যে দেখেন একটা এই মাইদি ভাই, এই জিনিসটা আমরা সবাইকে বুঝতে হবে। একটা সার্ভে করতে দ্যাট টাইম আমাদের খরচ হয়েছিল নিয়ারলি 67,000 পাউন্ড। এই সার্ভেটা কিন্তু একটা ইউনিভার্সিটি ছিল, কয়েকজন প্রফেশনাল ছিল, তারা প্রায় 6 মাস এই সার্ভে করার পরে তারা এটা করছে। এটা হিউজ একটা টিম লাগে এটা করতে হলে, এবং আমাদের এই সার্ভেটা করতে গিয়ে আমাদের যে বাজেটটা লাগে, এই বাজেটটা আমাদের নাই। বিসিএ এর মতো একটা সংগঠন যদি বলে বাজেট নাই, তাহলে সেটা কি করে হয়? না, এটা পিছিয়ে তো হচ্ছে একটা জিনিস দেখেন, যে আমরা কাজ করতে, আপনারা তো জয়েন্টলি কারোর সাথে করতে পারেন, হ্যাঁ ইনিশিয়েটিভ নিতে পারেন, ইনিশিয়েটিভ নিয়ে কোনো সংগঠনকে দেখতে পারেন যে জি জি, আমরা এটাই চিন্তা ভাবনা করতেছি, কারণ একটা সার্ভে করার জন্য, কারণ এটা অনেকদিন হয়ে গেছে। আর আপনি চিন্তা করে দেখেন, ওই যে আমরা তো সবাই কাজ করতেছি, আমরা প্রায় 129 পিপল অন বোর্ড, বিসিএস যে এক্সিকিউটিভ কমিটি বোর্ডে আছে, এভরি ওয়ান অফ দেম ইজ ভলেন্টারি। ইভেন আমরা যখন বিসিএস থেকে কাজ করি, আমাদের লাঞ্চটা পর্যন্ত আমরা নিজেরা কিনে খেতে হয়। হ্যাঁ, ইভেন আপনার মনে করেন এই যে মনে করেন আমরা অফিসে যাচ্ছি, আপনার পার্কিং থেকে নিয়ে আপনার পেট্রোল থেকে নিয়ে সবকিছু নিয়ে, এগুলো কিন্তু আপনার ভলেন্টারি আপনি করতেছেন। ওকে, সো আপনি চিন্তা করেন যে আমি এট দিস মোমেন্ট আমি টোটালি রিটায়ার্ড ফ্রম মাই বিজনেস, কারণ বিজনেসে আমি টাইম দিতেই পারতেছি না। অনলি শুধু এই লাস্ট উইকে, গত 3 সপ্তাহের মধ্যে শুধু লাস্ট স্যাটারডে আমার বিজনেসে গেছি। কারণ আপনি বিশ্বের মধ্যে একটা সংগঠন আপনার রান করতে হলে ইউ নিড লট অফ টাইম, এফোর্ট এবং এনার্জি। এগুলো যদি আপনি দেন না, তাহলে সংগঠনকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না, এবং লোকেরা আপনার উপরে অনেক কিছু আপনার আঙ্গুল তুলবে, বলবে যে এটা করতে পারছে না, ওই করতে পারতেছে না। সো ইটস এ হিউজ রেসপন্সিবিলিটি। আজকে দেখেন আপনার আমেরিকাতে আমি একটা ইনভিটেশনে গেছিলাম, ওরা আমাকে এই যে অলি খান হিসেবে দাওয়াত দিয়ে আমাকে বিসিএ প্রেসিডেন্ট হিসেবে দাওয়াত দিয়েছিল, এবং তারা আমাকে মানে যে জায়গায় নিয়ে বসেছে, মনে করেন আপনাকে নিউ ইয়র্কের চেম্বার অফ কমার্সের যে আপনার চেয়ারম্যান ছিল, আপনার সেনেটের যে আপনার একজন খেলি ছিল, সে হচ্ছে আপনার সেনেটার এবং অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে, যেটা হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, তাদের সাথে বসে আমরা এক বেঞ্চে বসে আমরা কাজ করেছি। সো দিস ইজ, আমি গেছি একমাত্র বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনকে রিপ্রেজেন্ট করার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে, যেহেতু আমাদের এইবার 65th ইয়ার আমাদের সেলিব্রেশন করতেছি। আমি চাচ্ছি যে আমাদের এখানে কিছু গেস্ট নিউ ইয়র্ক থেকে আসুক, আপনার অন্যান্য দেশ থেকে আসুক, যে তারা বুঝুক যে বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন জিনিসটা কি। আর আপনি যে একটা জিনিস দেখেন, আমি তো
মানে অনেক জায়গায় গেছি, আমাদের বাংলাদেশিদের যে সাকসেসফুল বাংলাদেশিরা কিন্তু ইউকেতেই বেশি। এবং ইউকেতে এই যে মনে করি আমরা কিন্তু আসলে আমি চিন্তা করে দেখলাম, ইউএসএ তে গেলাম, ইউএসএ থেকে দেখলাম যে আমার এখানে যে বাংলাদেশিরা আমরা আছি, আমরা অনেক এগিয়ে আছি, আমাদের অনেক অ্যাডভান্স চিন্তাধারা, আমাদের যে রেস্টুরেন্ট সেক্টর, এই যে দেখেন আমরা রেস্টুরেন্ট সেক্টর বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমরা শুরু করেছিলাম, এখন এই সেক্টরে 12,000 রেস্টুরেন্ট আমরা রিপ্রেজেন্ট করতেছি। এটাতে আমাদের বাঙালিদের জন্য একটা গৌরবের বিষয় না? আমরা হিউজ একটা রেমিটেন্স আপনার বাংলাদেশে আমরা প্রতি বছর দিয়ে যাচ্ছি। এটা তো আমাদের জন্য একটা বিরাট একটা না, বাংলাদেশের ইকোনমিতে হেল্প করতেছে, এই দেশের ইকোনমিতে হেল্প করতেছে। 4.5 বিলিয়ন আমরা ব্রিটিশ ইকোনমিতে এভরি ইয়ার আমরা দিয়ে থাকি। আপনাদের মানে আপনাদের যেটা আপনি বললেন যে কত হাজার বললেন লাগে যে এই সার্ভের জন্য? 67 করা হয়েছিল। তখনই ছিল, এখন তো 100,000 150,000 লাগবে, 150,000 লাগবে। কোনো প্ল্যান আছে কিনা আপনার? আমরা ওইটার কাজ করতেছি, কারণ আমাদের হয়েছে, আমি আপনাকে বলি, এট দিস মোমেন্ট আমরা মনে করেন জাস্ট ফর এন এক্সাম্পল, লাস্ট ইয়ার আমরা শুধু স্পন্সর থেকে ওভার 100,000 পাউন্ড আমরা রেজ করতে পেরেছিলাম স্পন্সর থেকে। আর এই বছর আমরা স্ট্রাগল করতে, আমাদের প্রায় 45,000 পাউন্ডের স্পন্সরই আমাদের নাই। মানে এই ধরনের একটা সার্ভে হওয়ার দরকার, সেটা আপনি ফিল করেন কিনা? এটা সার্ভের প্রয়োজন, কিন্তু সার্ভেতে কিন্তু আপনার যেটা বলতেছি, রেস্টুরেন্ট 12,000 না হয়তো 8,000 আছে বা 7,000 আছে, কিন্তু আপনাকে বললাম না যে সার্ভে করলে 15 থেকে 20,000 শুধু এই ক্যাটারিং হসপিটাল সেক্টরে আমাদের বিজনেস আছে। আপনার থাই দেখবেন, আপনার ফাস্টফুড দেখবেন, আপনি যদি এখন যান, আপনি জাস্ট ইস্ট লন্ডনে আপনি দেখেন কতটা ফাস্টফুড আছে। এই ফাস্টফুডগুলো কিন্তু আন্ডার হসপিটাল সেক্টরে আসতেছে, আমাদের বাঙালিদের আন্ডারে আসতেছে। আমি দেখতেছি এখানে বাঙালি প্রায় 25,000 to 30,000 বিজনেস আছে শুধু বাংলাদেশিরা রান করে এইখানে। তারপরে আপনি দেখেন যদি আপনার মানে অন্যান্য কাফে বার মনে করেন, সেগুলো কিন্তু আমাদের বাঙালি রান করতে। এগুলা কি বিসিআর আন্ডারে আসে না? মানে মেম্বারশিপ হতে এখন আসতেছে। আমরা রিসেন্টলি চেঞ্জ করছি। আমরা গত 4 বছর আগে আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করে বলেছি যে আমাদের লঙ্গের যদি আপনি বাংলাদেশি মালিকানা হন, আপনি চাইনিজ রেস্টুরেন্ট করেন, ইউ ক্যান বিকাম এ মেম্বার। আপনি যদি মনে করেন আপনি পাকিস্তানি রেস্টুরেন্ট রান করতেছেন, আফগানি রেস্টুরেন্ট রান করতেছেন, ওর আপনি মনে করেন কফি বার রান করতেছেন, ইউ ক্যান অলসো বিকাম এ মেম্বার অফ দ্য বাংলাদেশ। আগে ছিল শুধু বাংলাদেশি রেস্টুরেন্ট এবং বাংলাদেশি মালিকানাধীন হতে হবে, এখন বাংলাদেশি মালিকানাধীন এনি রেস্টুরেন্ট হোল্ডার ক্যান বিকাম এ মেম্বার অফ দ্য। এটাই তো মানে একটা আমাদের ইস্ট লন্ডন থেকে আমাদের মনে করেন আফগানি রেস্টুরেন্ট এবং ওই যে পিএফসি ফায়ার চিকেন ওনারা মেম্বার হচ্ছে এবং আমরা ওনাদের প্রতি ওনারা উদ্বুদ্ধ হচ্ছে এবং আমরা ওনাদের পিছিয়ে কাজ করতেছি এবং ওনারা জানে যে এটা আমাদের একটা এই যে আমরা সবার জন্য, বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য এবং হসপিটালিটি সেক্টরের জন্য। এবং এরপরে আমরা যে কাজ করতেছি, প্রেসিডেন্ট সাহেব অনেক উত্তর দিয়েছেন। আমি কিছু ইয়ে করতে চাই। আমাদের অনেক প্ল্যান আছে, যেমন আমরা যে 4.5 বিলিয়ন আমরা দিয়ে দেই, এটা কিন্তু আমরা ওই যে আমার স্পাইস যেগুলো সবগুলো বেশিরভাগ আমরা ইন্ডিয়া থেকে আসে। আমরা প্ল্যান করতেছি, চেষ্টা করতেছি এবং আমাদের ড্রিমে আছে যে আমরা যেন একটা বড় করে একটা ইয়ে করতে পারি, যে এখানে যদি আমরা এই যে আমাদের স্পাইসগুলো আমরা ইয়ে করতে পারি। এবং আমরা আমাদের ওই যে এখানে স্পেশালি এই দেশের গভর্নমেন্টের সাথে যে লবিং এবং বার্গেনিং করতেছেন ওনারা, যেমন অলি ভাই বা পাশা ভাই বা বজদু ভাই, ওনারা ওই যে কিয়ার স্টারমার আমাদের অফিসে 2-3 বার এসেছিলেন, বিকজ ওনারা প্রত্যেক এ টু জেড মানে ওই যে নেত্রী পর্যায়ে প্রত্যেকের আমাদের অফিস আসেন এবং ওনারা জানে আমরা কি কাজ করতেছি এবং আমরা কি জন্য। এই যে বিসিএর যে মানে রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির সাথে তো অন্যান্য ব্যবসা ইনভলভ, যেটা আপনি বললেন যে স্পাইস বা আরো মানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো বাংলাদেশ থেকে আসতে পারে, এ ধরনের মানে ইনগ্রিডিয়েন্টস বেস ওয়াইজ আমি একটু কামাল মেহদি ভাই করি। আমরা প্রত্যেকটা সরকার এখানে আসার পরে বলে আপনারাই আমাদের মাই বাপ, অনেক করেছেন, কিন্তু না আমি আসতেছি, আমরা চেষ্টা করি এবং ওনারা বলে যে আমরা সাহায্য করবো। যেমন আমাদের প্রত্যেকটা স্পাইস আমরা যে ইন্ডিয়ান সেই সেক্টরে যে জিনিসগুলো আমরা ইউজ করি, আমরা ইচ্ছা করলে পবাডাম থেকে শুরু করে চিলি পাউডার পর্যন্ত সবকিছু নিয়ে আসতে পারে, কিন্তু আমাদেরকে সুযোগ দেওয়া হয় না। আমরা চাইতেছি বিসির পক্ষ থেকে, আমরা লবিং করতেছি, যেরকম এখানে ওনারা চেষ্টা করতেছেন দেশের গভর্নমেন্টের সাথে লবিং করতেছি। আমি সেটাই প্রশ্ন করতে চাই, বাংলাদেশ গভর্নমেন্টের সঙ্গে আপনাদের মানে কোনো প্রজেক্ট আছে কিনা? যে আপনি জানেন যে ইন্টারিম গভর্নমেন্ট যখন আসে তখন উনি এখানে আসছিল এবং আমরা অপরচুনিটি পেয়েছিলাম যে আমরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আমরা কিন্তু কোনো পার্টির সাপোর্ট করি না এবং আমাদেরকে বিভিন্ন পার্টি যখন ক্ষমতায় আসে তারা আমাদেরকে দাওয়াত দিয়ে আমরা যাই, আমাদের দাবি দেওয়া তাদের কাছে তুলে ধরি। এবার যখন ডক্টর ইউনূস আসলেন, আসার পর ওনাকে আমরা 14টা দাবি দিয়ে আমরা ওনার কাছে একটা পিটিশন করেছিলাম এবং ওনার সাথে আমার 1-to-1 দেখা হতো। উনি বলেছেন যে অলি ইউ সেন্ড মি দ্যাট ডাইরেক্টলি টু মাই ইমেল, আমার প্রত্যেকটা ইমেল আমি চেক করি এবং আই উইল রেসপন্ড টু ইউ। সো আমি তাদেরকে যে লবি করেছিলাম,
না, কোনো রেসপন্স কোনো পাই নাই। উনি বলেছিলেন কিন্তু আমি কোনো রেসপন্স পাই, আমি ফলো আপও করেছি, কোনো রেসপন্স পাই নাই। পরে দেখতেছি যে মানে দেশের অবস্থাই তো এখন খারাপ। তো এখানে কিন্তু অনেক দাবি দেওয়া ছিল আমার। দাবি দেওয়ার মধ্যে অনেকগুলো উল্লেখযোগ্য জেলা হচ্ছে আপনার যে আমরা যে ন্যাশনাল যে দাবি দেওয়া আছে, যেমন আমাদের ইলেকশন রাইট। 14টার মধ্যে টপ 5 হ্যাঁ, টপ 5 এর মধ্যে আপনাকে যে এই যে বলতে চেয়েছিলাম আপনাকে, মনে করেন যে আমাদের এখানে যে আমরা এজ এ রেমিটেন্স যোদ্ধা, আমরা তো হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আমাদের কিন্তু দেখেন এখানে আমরা দেশে অনেক রেমিটেন্স দিয়ে থাকি, কিন্তু ইন রিটার্ন আমরা কি পাচ্ছি? আমরা কিছু পাচ্ছি না। তো আমাদের ইলেকশন রাইটের জন্য আমরা ফাইট বলেছিলাম যে আমাদের ইলেকশন রাইট দেওয়ার জন্য আমরা আরেকটা দাবি রেখেছিলাম, যেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন আপনারা অনেক ইয়াং ট্যালেন্টেড যারা মেইন স্ট্রিম লেভেল না, মানে গভর্নমেন্ট লেভেলে কাজ করতেছে। আমাদের এখানে অনেকরা আছে যারা গভর্নমেন্টের সাথে কাজ করতেছে। ওয়াই ডোন্ট ইয়োর গভর্নমেন্ট টেক দেম, যে তাদেরকে আপনার যেমন যেটা মনে করেন ইন্ডিয়া করে কি তারা ওয়ার্ল্ড থেকে তারা বেছে তাদের যারা আছে দেশের বাইরে তাদেরকে তারা সেম স্যালারি নিয়ে যায় তাদের দেশে, নিয়ে করে কি তাদেরকে দেশকে ইমপ্রুভ করার জন্য এগুলো করতেছে। তো আমাদের গভর্নমেন্ট কেন করতেছে না? এটা কিন্তু আগের যে গভর্নমেন্ট তাকেও আমরা প্রপোজাল রেখেছিলাম, এই গভর্নমেন্টকে আমরা প্রপোজাল রেখেছি যে আমাদের যে ট্যালেন্টরা এখানে আছে তাদেরকে আপনারা দেশে কেন নিয়ে যান না, এবং তাদের এই যে এখানে যে ট্রান্সপারেন্ট হয়ে তারা কাজ করে এরকম তারা দেশে গিয়েও কাজ করতে পারবে। এই ধরনের দাবিগুলো ছিল আমাদের। আরেকটা দাবি ছিল যে আমরা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আমরা ডাইরেক্টলি লিয়াজো করে কাজ করব। যেমন ধরুন আমরা স্কোয়ার যে গ্রুপ আছে, স্কোয়ার গ্রুপে আপনাকে তারা কিন্তু স্পাইস করে। গত 5 বছর ধরে আমি তাদের সাথে কাজ করে আসতেছি এবং তাদেরকে বলতেছি যে দেখো এখানে তোমরা যে স্পাইস গুলা দিচ্ছ ইটস অনলি 100 গ্রাম 200 গ্রাম, ম্যাক্সিমাম তারা করছে কি এখন আপ টু 1 কেজি পর্যন্ত গেছে স্পাইস। তার কারণে আমাদের এই ক্যাটারিং সেক্টর ঢুকতে হলে আমাদের মিনিমাম 5 কেজির ব্যাগ তৈরি করতে হবে, এবং এই যে 5 কেজি ব্যাগ তৈরি করবে বাংলাদেশে এনাফ সাপ্লাই নাই, তারা দিতে পারতেছে না। এবং তারা বলতেছে এই জিনিসগুলো আবার আমরা ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হবে, এখানে প্রসেস করে আবার এখান থেকে দিয়ে তারপরে আমরা এই দেশে দিতে হবে। এবং গত 5 বছর ধরে তারা কাজ করে আসতেছে, এবং আমি এখন শুনতেছি তারা বলতেছে যে উইদিন নেক্সট ফিউ মান্থস তারা 5 কেজির প্যাকেজ এই দেশে তারা সাপ্লাই করার চিন্তা ভাবনা করতেছে, দিতে চাচ্ছে। তো এটা দেখেন আমরা দেশে কিন্তু আমরা অনেক জিনিস আমরা পিছিয়ে আছি, বাট আবার কিছু ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। যেমন আপনার মনে করেন একটা ম্যাঙ্গোর যদি আমি এক্সাম্পল দিই, আমাদের সময় শেষ, আপনি 1 মিনিটের মধ্যে শেষ করে। জি, তাহলে আমি ওই সাবজেক্টে যাচ্ছি না। এখন যেটা হচ্ছে আমরা এই বাংলাদেশ ক্যাটারার অ্যাসোসিয়েশন নিয়ে আমরা কাজ করতেছি, এবং আমার যে টিম ইটস এ ভেরি হাইলি মানে এক্সপিরিয়েন্স টিম নিয়ে আমি কাজ করতেছি। এবং এখানে আমার নাসিব ভাই আছে ডেপুটি লিডার হিসেবে, আমার সেক্রেটারি আসার কথা ছিল, উনি আসতে পারেন, উনি আসছে। তো আমরা কিন্তু এই ইয়াং জেনারেশন আমরা এনকারেজ করতে চাই, এবং আই জাস্ট ওয়ান্টেড টু টেল আওয়ার ইয়াং জেনারেশন, please come get involved with the BCA, get involved with the hospitality sector. There is a huge opportunities. You guys are the future of the country. Any young generation, they are the future of the country. Please come and join us, join the industry, and you need to fulfill your father's or your grandfather's dream. This is why our root is. Our root came from this background over 100 years ago, and now you are the future of this industry. So please come, join us. Be a boss of your own. Okay, you don't have to work for the government. You work for your own. Thank you. নাসির ভাই, আমাদের সময় শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ কামাল মেহেদী ভাই, আপনার সময়ের জন্য এবং আপনার সুন্দর প্রোগ্রামের জন্য। আমি সব কথা শেষ কথা বলবো যে আমরা এটা আমাদের প্রাউড, এই ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের প্রাউড। আর এই ইন্ডাস্ট্রিকে নিয়ে আমরা যারা কাজ করতেছেন, যেমন আজকে আমরা এখানে যেরকম লবিং করতেছি, দেশেও আমরা প্রতিটি গভর্নমেন্টের সাথে যে সরকার আসে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে পেশ করি, আমাদের লবিং করি। ওনারা বলে হ্যাঁ তোমাদের এই দাবি দেওয়া যুক্তিসঙ্গত, তোমরা যারা আমাদের বাংলাদেশ স্বাধীনতার সময় থেকে শুরু করে আজ পর্যন্ত তোমাদের অবদান খাটো করে দেখার মতো কোনো ইয়ে নেই, কিন্তু শেষ পর্যন্ত আমরা ইজিক্যাল টু জিরো, আমরা আমাদের পাওনাটা হয়ে আসে, ক্ষীণ হয়ে আসে। এই জন্য আমি বলবো আমরা এখানে যারা, ওই যে আমাদের অলি ভাই বললেন, আমি গতকালকে আমার এক ফ্রেন্ডের মেয়েটা এখানে এত হাই লেভেলে চাকরি করে, আমি বাই দ্য ওয়ে বলতেছিলাম, সে ক্যাশমারের অফিসে একদম হাই অফিসে জব করে। কিন্তু যদি বাংলাদেশ সরকার যদি আমাদের ছেলেবেলেদেরকে নিয়ে, আমাদের মেয়েদেরকে নিয়ে কাজ করাতো, তো ওনারা আমাদের দেশের অবস্থাটা রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে আমরা আরো অনেক এগিয়ে যেতাম। কিন্তু আমাদের দেশে ওই যে দেশে যে এটা ইয়ে আছে, এটা আমরা কিন্তু বেরিয়ে আসতে পারতেছি না আর কি। ধন্যবাদ থ্যাংক ইউ কামাল মেহেদী ভাই। আমাদের সময় শেষ, এবং আমি বিশ্বাস করি যে শুধু রেস্টুরেন্ট রান করা না, রেস্টুরেন্ট যদি নতুন করে শুরু করার কোনো পরিকল্পনা থাকে, রেস্টুরেন্টে গিয়ে কাজ করার অভিজ্ঞতাটা অর্জন করতে হবে। এটাও একটা বড় অভিজ্ঞতা অর্জনের একটি জায়গা হলো আসলে আমাদের রেস্টুরেন্ট সেক্টর। এখানে কাজ করতে করতে একটা সময় চলে আসে যে আমি একটা রেস্টুরেন্ট খুলবো বা ব্যবসা খুলবো, এবং এই সহযোগিতা বিসিএ দিয়ে আসছে এবং দিবে আশা করি। এবং আমরা প্রিয় দর্শক, এখানে যে আমরা এতক্ষণ যে আলাপ করলাম বিসিএ এবং আমাদের রেস্টুরেন্ট সেক্টর নিয়ে,
এবং যে দুজন অভিজ্ঞ মানুষ এখানে ছিলেন, ওলি খান এমবি এবং নাসিরউদ্দিন, দীর্ঘদিন যাবত এই সেক্টরের সঙ্গে জড়িত। সংগঠনের বাইরে ব্যক্তিগতভাবেও আপনারা ওনাদের সঙ্গে আলাপ করে আলোচনা করে আপনারা যে কোনো ধরনের সহযোগিতা দিতে পারেন। আমরা আজকে ভালোবাসি কমিউনিটিতে তাদের দুজনকে পেয়ে আমরা ধন্য এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠান। আমাদের ইসলাম চ্যানেল বাংলা পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খুদা হাফেজ।